যেখানে মন্ত্রীর একটা ফোন পুলিশকে পঙ্গু করে দেয়, যেখানে ডাক্তারের কপালে পিস্তল ঠেকিয়ে বলা হয় বুড়োকে ছেড়ে আমার ভাইকে বাঁচা, আর যেখানে একজন সৎ অফিসারের চড়ে কেঁপে ওঠে গোটা মাস্তানের সাম্রাজ্য, সেখানে শুরু হয় সুন্দরপুরের রক্তাক্ত প্রতিশোধ। সুন্দরপুর জেলার আকাশ তখন বারুদের গন্ধে ভানি, আর বাতাস বিষিয়ে আছে ক্ষমতার দম্ভে ও বারুদের ঝাঁঝালো গন্ধে। মানচিত্রের এই জনপদটির নাম সুন্দরপুর হলেও গত এক দশকে এই শহরের সৌন্দর্য গিলে খেয়েছে নোংরা রাজনীতি আর অপরাধ জগতের এক অশুভ আতাত। এই খেলার মূল খেলোয়াড় ছিলেন স্থানীয় প্রভাবশালী মন্ত্রী তথা ভিআইপি কালীপ্রসাদ দত্ত। কালীপ্রসাদের ইশারায় জেলার প্রশাসন উঠত আর বসত। তার অঙ্গুলি হেলনে নির্ধারিত হতো কে বাঁচবে আর কে মরবে। প্রশাসনের মেরুদণ্ড তিনি অনেক আগেই ভেঙে দিয়েছিলেন টাকার লোভ আর বদলির ভয় দেখিয়ে। আর মন্ত্রীর এই অঘোষিত রাজত্ব টিকিয়ে রাখার জন্য তার প্রধান হাতিয়ার ছিল শহরের একচ্ছত্র মাস্তান, যার আসল নাম বিলাস চৌধুরী হলেও গোটা জেলা তাকে চেনে রক্তবিলাস নামে। বিলাসের নামের সঙ্গে রক্ত শব্দটা জুড়ে যাওয়ার কারণ তার নৃশংসতা। তার কথার অবাধ্য হলে বা তার গাড়ির সামনে কেউ দাঁড়ালে শহরের রাস্তায় রক্তগঙ্গা বয়ে যাওয়াটা ছিল কেবল সময়ের অপেক্ষা মাত্র। কালীপ্রসাদ তাকে নিজের ছেলের মতো স্নেহ করতেন, কারণ বিলাস ছিল তার ভোট ব্যাংক আর হাজার কোটি টাকার কালো সিন্ডিকেটের প্রধান রক্ষক। কালীপ্রসাদের ক্ষমতার খুঁটি এতটাই শক্ত ছিল যে তিনি প্রকাশ্য জনসভায় বলতেন, আইন আমার পকেটে থাকে আর পুলিশ আমার দরজার দারোয়ান। গল্পের সূত্রপাত শ্রাবণের এক ভ্যাপসা গরমের রাতে, যখন শহরের প্রতিটি মানুষ লোডশেডিংয়ের অন্ধকারে ছটফট করছিল। আকাশ কালো করে মেঘ জমেছে, বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে, যেন প্রকৃতির বুকে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। সুন্দরপুর জেলা সদর হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে তখন উপচে পড়া ভিড়। গরমে আর গুমোটে রোগীদের অবস্থা তথৈবচ। সেই রাতে ডিউটিতে ছিলেন তরুণ ডাক্তার অর্ণব রায়। অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে গোল্ড মেডেল পাওয়া অর্ণব শহরের বড় কর্পোরেট হাসপাতালের মোটা মাইনের আরামদায়ক চাকরি ছেড়ে নিজের জেলার সরকারি হাসপাতালে যোগ দিয়েছিলেন সাধারণ মানুষের সেবা করার ব্রত নিয়ে। রাত তখন প্রায় 2টো। এমার্জেন্সি রুমে এক বৃদ্ধ অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন অর্ণব। রোগীর পালস প্রায় পাওয়া যাচ্ছে না। মনিটরের রেখা সোজা হতে শুরু করেছে, চলছে সিপিআর। নার্স এবং ওয়ার্ড বয়ের দৌড়াদৌড়ি করছে অক্সিজেন সিলিন্ডার আর লাইফ সেভিং ইনজেকশন নিয়ে। প্রতিটি সেকেন্ড তখন মূল্যবান। অর্ণবের কপালে চিন্তার ভাঁজ, ঘামের ফোঁটা গড়িয়ে পড়ছে চশমার কাঁচের ওপর। এমন সময় হাসপাতালের গেটে কর্কশ ব্রেক কষে থামল 3টি কালো কাঁচের স্করপিও। গাড়ির হেডলাইটের তীব্র আলোয় হাসপাতালের অন্ধকার করিডোর মুহূর্তের জন্য ঝলসে উঠল, আর সেই সাথে নামল এক অশুভ নিস্তব্ধতা। গাড়ি থেকে নামল বিলাস এবং তার সশস্ত্র বাহিনী। তাদের হাতে হকি স্টিক, লোহার রড আর কোমরে গোজা পিস্তল। কাঁধে রক্তাক্ত অবস্থায় এক যুবক, বিলাসের ছোট ভাই। মদ্যপান অবস্থায় হাইওয়েতে বাইক রেস করতে গিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে মাথা ফাটিয়ে ফেলেছে সে। বিলাসের গর্জনে কেঁপে উঠল হাসপাতাল চত্বর। ডাক্তার, ডাক্তার কোথায়? আমার ভাইকে এখনই বাঁচাতে হবে। কে আছিস? ডাক্তারকে ডেকে আন, এক্ষুনি। বিলাসের চিৎকারে হাসপাতালের অন্যান্য রোগীরা ভয়ে সিটিয়ে গেল। কেউ কেউ ভয়ে বেডের নিচে লুকোনোর চেষ্টা করল। অর্ণব তখন ঘর্মাক্ত কলবরে হার্ট অ্যাটাকের রোগীটির বুকে পাম্প করছেন। তার মনোযোগের বিন্দুমাত্র বিচ্যুতি মানেই ওই বৃদ্ধের মৃত্যু। তিনি নার্সকে নির্দেশ দিলেন বিলাসের ভাইকে প্রাথমিক চিকিৎসা দিতে, ব্যান্ডেজ করতে এবং রক্ত বন্ধ করতে। তিনি চেঁচিয়ে বললেন, সিস্টার, ইঞ্জেকশনটা রেডি করুন, পালস ফিরছে। কিন্তু বিলাস সেটা মানতে নারাজ। সে সোজা লাথি মেরে অপারেশন থিয়েটার বা ওটির দরজা খুলে ভেতরে ঢুকে অর্ণবের কলার চেপে ধরল। তার চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। মদের গন্ধে অর্ণবের দম বন্ধ হয়ে আসার উপক্রম হল। বিলাস হুঙ্কার দিল, তোর কানে কথা যায় না? আমি বিলাস চৌধুরী, মন্ত্রীমশাইয়ের খাস লোক আমি। আমার ভাইকে ফেলে তুই ওই বুড়োকে দেখছিস? তোর এত বড় সাহস? আমার ভাইয়ের যদি কিছু হয় তোকে আমি জ্যান্ত কবর দেব, তারপর তোর চিকিৎসা কে করে দেখব। বিলাসের ইশারায় তার সঙ্গীরা হাসপাতালের যন্ত্রপাতি ভাঙচুর শুরু করল। লক্ষ টাকার দামি ইসিজি মেশিন আঁচড়ে ভেঙে ফেলা হলো। লাইফ সাপোর্টের মনিটর ভেঙে চুরমার করে দেওয়া হলো। স্যালাইনের বোতলগুলো ভেঙে কাঁচ ছড়িয়ে পড়ল সারা মেঝেতে। অর্ণবকে পিস্তলের বাঁট দিয়ে সপাটে আঘাত করা হলো মাথায়। তিনি ছিটকে পড়লেন মাটিতে। কপাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ল চোখে।
এলোপাথারি লাথি আর ঘুষির আঘাতে জ্ঞান হারালেন ডাক্তার অর্ণব। চিকিৎসার অভাবে ওদিকে স্ট্রেচারে ছটফট করতে করতে মারা গেলেন সেই বৃদ্ধ শিক্ষক। সেই রাতে সুন্দরপুর হাসপাতাল দেখল এক পৈশাচিক দৃশ্য, যেখানে জীবনদাতার রক্তে ভিজে গেল ফ্লোর আর ক্ষমতার দম্ভে পঙ্গু হয়ে গেল মানবতা। পুরো হাসপাতাল চত্বর যেন এক মৃতপুরীতে পরিণত হল। পরদিন সকালে এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল। ডাক্তাররা নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ডাকল। পুরো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম। রোগীদের আত্মীয়রা হাহাকার করছে। শহরের মোড়ে মোড়ে জটলা। মিডিয়ার ভ্যান এসে ভিড় করল। এই চরম উত্তপ্ত পরিস্থিতিতে থানায় নিজের চেম্বারে বসেছিলেন জেলার এসপি আইপিএস রাকেশ শর্মা। রাকেশ একজন অত্যন্ত সৎ, নির্ভীক এবং দক্ষ অফিসার হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু রাজনৈতিক চাপে তার হাত পা প্রায়শই বাঁধা ছিল। বহুবার তিনি ট্রান্সফার হয়েছেন শুধু অন্যায়ের প্রতিবাদ করার জন্য। তার টেবিলে ফাইলের স্তূপ, কিন্তু তার চোখ জানালার শূন্যতায়। গতরাতের ঘটনা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। একজন অন ডিউটি ডাক্তারকে মারধর এবং তার জেরে একজন নির্দোষ রোগীর মৃত্যু, এটা তিনি কিছুতেই মেনে নিতে পারলেন না। তার মনে হল, এখন যদি তিনি চুপ থাকেন তাহলে এই খাঁকি উর্দি পড়ার কোনো মানে হয় না। তার নিজের বাবার কথাও মনে পড়ল, যিনি গ্রামের বাড়িতে বিনা চিকিৎসায় মারা গিয়েছিলেন, কারণ ডাক্তাররা গ্রামে নিরাপত্তার অভাবে যেতে চাইতেন না। রাকেশ চোয়াল শক্ত করলেন। তিনি সিদ্ধান্ত নিলেন, যা হওয়ার হবে তিনি অ্যাকশন নেবেন। তিনি ইন্টারকম তুলে নিলেন এবং তার বিশ্বস্ত অফিসারদের তৈরি হতে বললেন। মন্ত্রীর ফোন আসবে জেনেও রাকেশ কালক্ষেপণ করলেন না। তিনি কোনো উপরমহলের আদেশের অপেক্ষা না করে স্পেশাল ফোর্স বা র্যাপিড অ্যাকশন টিম নিয়ে সকালেই হানা দিলেন বিলাসের ডেরায়। বিলাস তখন আয়েশ করে তার বাগান বাড়িতে বসে সাঙ্গপাঙ্গদের সাথে হাসাহাসি করছিল। ভাবতেও পারেনি পুলিশ তাকে ছোঁয়ার সাহস পাবে। সে ভাবছিল ডাক্তার পেটানোর ঘটনা মন্ত্রী ধামাচাপা দিয়ে দেবে। রাকেশ শর্মা গেট ভেঙে সোজা জিপ নিয়ে ভেতরে ঢুকলেন। পুলিশ ফোর্স মুহূর্তের মধ্যে এলাকা ঘিরে ফেলল। বিলাসের সাঙ্গপাঙ্গরা অস্ত্র বের করার আগেই পুলিশের AK-47 তাদের লক্ষ্য স্থির করল। বিলাস পালাতে চেষ্টা করলে রাকেশ তাকে ধাওয়া করে ধরে ফেললেন। রাকেশ নিজে বিলাসের কলার ধরে টেনে হিঁচড়ে জিপে তুললেন। বিলাসের মুখে তখনও বিস্ময়। সে চিৎকার করে বলল, এসপি, ভুল করছিস। রাকেশ কোনো কথা না বলে জনসমক্ষে মাস্তানকে সপাটে এক চড় মারলেন। সেই চড়ের শব্দ যেন গোটা সুন্দরপুরের মানুষের মনের ক্ষোভ প্রশমিত করল। সাধারণ মানুষ ভয়ে ভয়ে জানালা দিয়ে সেই দৃশ্য দেখল। তাদের মনে ক্ষীণ আশার সঞ্চার হল যে হয়তো এবার বিচার হবে। থানায় নিয়ে এসে বিলাসকে লকআপে ভরার 10 মিনিটের মধ্যেই রাকেশের মোবাইলে ফোন এলো। স্ক্রিনে নাম ভাসছে, মিনিস্টার কালীপ্রসাদ দত্ত। রাকেশ জানতেন এই ফোন আসবে। তিনি ফোন ধরতেই ওপাশ থেকে ভেসে এলো চেনা হুমকি। রাকেশ, তুমি কি বুঝতে পারছো কার গায়ে হাত দিয়েছ? সামনেই ইলেকশন। বিলাস আমার প্রধান নির্বাচনী এজেন্ট। ওকে এক্ষুনি সসম্মানে ছেড়ে দাও এবং মিডিয়ার সামনে ক্ষমা চাও। বলো যে এটা ভুল বোঝাবুঝি ছিল, নইলে তোমার চাকরি তো যাবেই, প্রাণে বাঁচবে কিনা সন্দেহ। মনে রেখো, তোমার পেনশনটাও কিন্তু আমি আটকে দিতে পারি। রাকেশ ধীর স্থিরভাবে উত্তর দিলেন, স্যার, ও একজন কর্তব্যরত ডাক্তারকে মেরেছে এবং তার জন্য একটি খুন হয়েছে। এটা জামিন অযোগ্য অপরাধ। আমি ওকে কাল সকালেই কোর্টে তুলব এবং রিমান্ড চাইব। আর আপনি আমাকে চাকরির ভয় দেখাবেন না। আমি সংবিধানের শপথ নিয়েছি, আপনার নয়। আপনি যা পারেন করুন। কালীপ্রসাদ ঠান্ডা গলায় বললেন, তুমি তোমার কেরিয়ারের শেষ পেরেকটা নিজেই পুতলে রাকেশ। এর পরিণতির জন্য তৈরি থেকো। বিকেল গড়াতে না গড়াতেই রাজধানী থেকে ফ্যাক্স এবং ইমেইল এলো। এসপি রাকেশ শর্মাকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হলো এবং তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিনা ওয়ারেন্টে তল্লাশি ও মানবাধিকার লঙ্ঘনের মিথ্যে অভিযোগে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হলো। তার জায়গায় চার্জ দেয়া হলো এক মেরুদণ্ডহীন অফিসারকে, যে মন্ত্রীর কথায় ওঠবস করে। বিলাস আদালত থেকে সহজেই জামিন পেল। বিচারকও মন্ত্রীর ফোনের অপেক্ষায় ছিলেন। এসপি রাকেশের এই ডিমোশন এবং অপমানে পুলিশ ফোর্সের সৎ অফিসারদের মনোবল সম্পূর্ণ ভেঙে গেল। জেল থেকে বেরিয়ে বিলাস বিশাল মিছিল বের করল। রাকেশের সরকারি কোয়ার্টার ছাড়ার সময় বিলাস রাস্তার ওপার থেকে ব্যঙ্গ করে হাত নাড়ল। সততার পুরস্কার যে এত বড় লাঞ্ছনা, তা সুন্দরপুরের মানুষ চোখের জলে দেখল। রাকেশ শর্মা মাথা নিচু করে নিজের জিনিসপত্র নিয়ে থানা ছাড়লেন। তার স্ত্রী ও ছোট মেয়ে তার হাত ধরেছিল, কিন্তু রাকেশের চোখের আগুন তখনও নেভেনি। তিনি মনে মনে শপথ নিলেন, এই যুদ্ধে শেষ দেখে ছাড়বেন। তিনি জানতেন এটা বিরতি মাত্র, সমাপ্তি নয়।
এরপর শুরু হলো সত্যিকারের অরাজকতা। বিলাস জেল থেকে বেরিয়ে আরও বেপরোয়া হয়ে উঠল। ডাক্তার অর্ণব সুস্থ হয়ে ফিরে এলেও তিনি আর কাজে মন দিতে পারছিলেন না। ট্রমার কারণে তার হাত কাঁপত, রাতে দুঃস্বপ্ন দেখতেন। ভয়ে তিনি বদলির আবেদন করলেন। এদিকে মন্ত্রী কালীপ্রসাদ শহরে একটি বিশাল শপিং মল ও রিসোর্ট বানানোর প্রজেক্ট হাতে নিলেন। নাম দেয়া হল ড্রিম সুন্দরপুর। সমস্যা হল প্রস্তাবিত জমিতে হাজার হাজার গরিব মানুষের দীর্ঘদিনের বস্তি। মন্ত্রী নির্দেশ দিলেন যে কোনো মূল্যে জমি খালি করতে হবে। দায়িত্ব পড়ল বিলাসের ওপর। শহর জুড়ে শুরু হলো তাণ্ডব। এক অমাবস্যার রাতে বিলাস ও তার বাহিনী পেট্রোল ঢেলে বস্তিতে আগুন লাগিয়ে দিল। দাউ দাউ করে জ্বলতে লাগলো হাজার হাজার মানুষের শেষ সম্বল। নারী ও শিশুদের আর্তনাদ আর কান্নায় আকাশ ভারী হয়ে উঠল। যখন মানুষ বাঁচার জন্য দৌড়াচ্ছিল, তখন বিলাসের গুন্ডারা তাদের ওপর লাঠিচার্জ করছিল। পুলিশ এলো, কিন্তু তারা নীরব দর্শকের ভূমিকা পালন করল। ফায়ার ব্রিগেডকে ঢুকতে বাধা দিল বিলাসের গুন্ডারা। শহরের মানুষ বুঝল তাদের রক্ষা করার কেউ নেই। ঈশ্বরও যেন মুখ ফিরিয়ে নিয়েছেন। পুরো শহর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল। এই চরম বিশৃঙ্খল পরিস্থিতিতে জেলার ডিএম মিসেস অনন্যা সেন আর নিজের দপ্তরে বসে থাকতে পারলেন না। অনন্যা ছিলেন অত্যন্ত কড়া ধাঁচের সৎ এবং নিয়মনিষ্ঠ আমলা। তিনি মন্ত্রীর রক্তচক্ষু বা বদলির হুমকিকে তোয়াক্কা করতেন না। তিনি জানতেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং লোকাল পুলিশ দিয়ে এই পরিস্থিতি সামাল দেওয়া আর সম্ভব নয়। পুলিশ সুপার এখন মন্ত্রীর হাতের পুতুল। তিনি দ্রুত একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করলেন। তাতে পুলিশি নিষ্ক্রিয়তা, মন্ত্রীর প্রত্যক্ষ মদদ এবং শহরের ভয়াবহ অবস্থার কথা উল্লেখ করলেন। তিনি শহরে ৭৪ ধারা জারি করলেন এবং স্পষ্ট ভাষায় রিপোর্টে লিখলেন, আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। স্থানীয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ এবং রাজনৈতিকভাবে প্রভাবিত। অবিলম্বে সেনা মোতায়েন না করলে গণহত্যা হতে পারে। কালীপ্রসাদ খবরটা পেয়ে রেগে আগুন হয়ে গেলেন। তিনি অনন্যাকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করলেন এবং তার পরিবারকে দেখে নেওয়ার হুমকি দিলেন। অনন্যা বললেন, মিস্টার মিনিস্টার, আপনি আপনার লিমিট ক্রস করছেন। আপনার এই কলের রেকর্ডিং আমি এক্ষুনি হোম সেক্রেটারির কাছে পাঠাচ্ছি। অনন্যা জানতেন এখন কঠোর না হলে সুন্দরপুর ধ্বংসস্তূপে পরিণত হবে। রাজ্যপাল রিপোর্ট পেয়ে আর দেরি করলেন না। পরিস্থিতি অনুধাবন করে তিনি সেনা নামানোর অনুমতি দিলেন। পরদিন ভোরে সুন্দরপুরের মানুষ ঘুম থেকে উঠল এক অদ্ভুত ভারী যান্ত্রিক শব্দে। জানালা খুলে তারা দেখল শহরের প্রবেশদ্বার দিয়ে সারিবদ্ধভাবে ঢুকছে সেনাবাহিনীর জলপাই রঙের ভারী ট্রাক আর সাজোয়া গাড়ি। ট্রাকে গিজগিজ করছে স্বয়ংক্রিয় রাইফেলধারী জওয়ানরা। তাদের বুটের শব্দে কেঁপে উঠছে পিচ ঢালা রাস্তা। নেতৃত্বে ছিলেন মেজর বিক্রম রাওয়াত। ছিপছিপে গরণ, চোখে কালো এভিয়েটার সানগ্লাস, হাতে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল এবং চেহারায় ইস্পাতের মতো কঠোরতা। মেজর বিক্রম ছিলেন প্যারা কমান্ডো ইউনিটের অফিসার, যিনি সীমান্তে বহু কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন সফলভাবে পরিচালনা করেছেন। আর্মি নামতেই শহরের আবহাওয়া মুহূর্তে বদলে গেল। মেজর বিক্রম প্রথমেই ডিএম অনন্যার সাথে সার্কিট হাউসে জরুরি মিটিং করলেন। টেবিলের ওপর সুন্দরপুরের ম্যাপ। অনন্যা বললেন, মেজর, পরিস্থিতি খুব খারাপ। লোকাল পুলিশ আমাদের সাহায্য করবে না। মন্ত্রীর নির্দেশে ওরা নিষ্ক্রিয়। বিলাস এবং তার দলবল শহরের দক্ষিণ দিকটা এবং বস্তি এলাকা দখল করে রেখেছে। ওদের কাছে প্রচুর অবৈধ স্বয়ংক্রিয় অস্ত্র আছে, যা তারা দাঙ্গায় ব্যবহার করছে। মেজর বিক্রম ম্যাপের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। বললেন, ম্যাম, বর্ডারে আমরা এর থেকেও খারাপ পরিস্থিতি হ্যান্ডেল করি। শত্রু দেশের ভেতরেই হোক আর বাইরে, তাদের ভাষা একটাই, বুলেট। আপনি শুধু আমাকে লিগ্যাল কভার দিন, বাকিটা আমার ইউনিট দেখবে। জঞ্জাল পরিষ্কার করতে বেশি সময় লাগবে না। শহরে শুরু হলো ফ্ল্যাগ মার্চ। মাইকিং করে জানিয়ে দেওয়া হলো, কেউ অস্ত্রসহ বাইরে বের হলে বা কারফিউ ভাঙলে দেখা মাত্র গুলির নির্দেশ আছে। শুট অ্যাট সাইট। শহরের মোড়ে মোড়ে বাংকার তৈরি করল আর্মি। কিন্তু বিলাসের অহংকার তখন সপ্তমে। তার ধারণা ছিল মন্ত্রীর সাথে থাকলে আর্মিকেও টাকা খাইয়ে বা পলিটিক্যাল প্রেশার দিয়ে কেনা যায়। সে তার বাহিনীকে নির্দেশ দিল আর্মিকে ভয় দেখানোর জন্য। বিলাস তার দলবল নিয়ে আর্মির একটি কনভয় আটকাল শহরের প্রধান চৌরাস্তায়। জিপের সামনে দাঁড়িয়ে সে চিৎকার করতে লাগল, ওহে ফৌজি, এটা সুন্দরপুর, এখানে আমার কথাই আইন। ব্যারাকে ফিরে যাও, না হলে ফল ভালো হবে না। জানিস আমি কে? মেজর বিক্রমের জিপ থামল। তিনি ধীর পায়ে গাড়ি থেকে নামলেন। হাতে তার সার্ভিস রিভলভার নেই, শুধু একটি সরু বেত। তিনি বিলাসের একদম সামনে গিয়ে দাঁড়ালেন। বিলাস তাকে গালি দেওয়ার জন্য মুখ খুলতেই মেজর বিক্রম সপাটে এক থাপ্পড় মারলেন বিলাসের গালে। থাপ্পড়ের জোর এত বেশি ছিল যে বিলাস ছিটকে পড়ল রাস্তার ধুলোয়। তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে এলো। বিলাসের সাঙ্গপাঙ্গরা চমকে উঠল। তারা জীবনে তাদের নেতাকে মার খেতে দেখেনি।
বিলাসের সঙ্গীরা অস্ত্র বের করার চেষ্টা করতেই চারপাশ থেকে পজিশন নেওয়া আর্মির স্নাইপার এবং জওয়ানরা তাদের লক্ষ্যে নিলেন। লেজার সাইটের লাল আলো তাদের বুকে নাচতে লাগল। মেজর বিক্রম চিৎকার করলেন, আর্মির রাস্তায় বাধা দেওয়ার শাস্তি মৃত্যু, সারেন্ডার কর অথবা মরার জন্য তৈরি হ। কিন্তু বিলাস হার মানার পাত্র নয়। সে হামাগুড়ি দিয়ে উঠে দৌড় দিল পাশের গলি দিয়ে এবং গুলি চালাতে শুরু করল। শুরু হলো আসল অ্যাকশন। এবার আর পুলিশি এনকাউন্টার নয়, এটা ছিল পুরো দস্তুর আরবান ওয়ারফেয়ার। মেজর বিক্রম তার টিমকে ট্যাকটিক্যাল মুভ করার নির্দেশ দিলেন। শহরের অলিগলি ঘিরে খেলা হলো। আধ ঘন্টার তীব্র বন্দুক যুদ্ধের পর বিলাসের দলের অধিকাংশ গুন্ডা আত্মসমর্পণ করল। কয়েকজন গুলিতে নিহত হল। বিলাস একটি ভাঙা বিল্ডিংয়ের ছাদে আশ্রয় নিয়েছিল। মেজর বিক্রম নিজে সেখানে উঠলেন। বিলাস তাকে লক্ষ্য করে গুলি চালালো, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হল। বিক্রমের পাল্টা গুলিতে বিলাসের ডান পায়ে ফোড়ো হয়ে গেল। যন্ত্রণায় কাতরাতে থাকা বিলাসকে চুলের মুঠি ধরে টেনে নিচে নামিয়ে আনলেন মেজর। তাকে আর্মির ট্রাকে তুলে সোজা টেম্পোরারি বেস ক্যাম্পে নিয়ে যাওয়া হলো। খবর পেয়ে মন্ত্রী কালীপ্রসাদ মেজরকে ফোন করলেন। মেজর ফোনটা ধরে স্পিকারে দিলেন, যাতে ডিএম অনন্যাও শুনতে পান। মেজর, আমি মিনিস্টার বলছি, আমার লোকটাকে এখনই ছেড়ে দাও, না হলে তোমার কোর্ট মার্শাল করাবো আমি। মেজর বিক্রম শান্ত গলায় বললেন, শুনুন মিস্টার এক্স মিনিস্টার, আমার কয়েদি এখন মিলিটারি কাস্টাডিতে। তাকে ছাড়াতে হলে আপনাকে ভারতীয় সেনাবাহিনীর সাথে যুদ্ধ ঘোষণা করতে হবে। আর হ্যাঁ, আপনার ভয়েস রেকর্ড করা হলো, এটা আপনার বিরুদ্ধে প্রমাণ হিসেবে আদালতে যাবে। জয় হিন্দ বলে ফোন কেটে দিলেন তিনি। বিলাস ধরা পড়তেই মন্ত্রীর সাম্রাজ্যে ফাটল ধরল। ডিএম অনন্যা সেন জানতেন শুধু বিলাসকে ধরলে হবে না, ২০ বৃক্ষের শেকড় উপড়ে ফেলতে হবে। তিনি জানতেন এই কেসের আইনি তদন্ত করার জন্য একজন সৎ পুলিশ অফিসারের প্রয়োজন, যিনি এই জেলার নারী নক্ষত্র জানেন এবং যার ব্যক্তিগত ক্ষোভ আছে এই অপরাধীদের ওপর। অনন্যা বিশেষ ক্ষমতা বলে রাজ্যপালের অনুমতি নিয়ে সাসপেন্ডেড এবং ডিমোটেড এসপি রাকেশ শর্মাকে এই স্পেশাল ইনভেস্টিগেশন টিমের প্রধান হিসেবে ফিরিয়ে আনার সুপারিশ করলেন। স্বরাষ্ট্র দপ্তর আর্মির রিপোর্ট এবং ডিএমের কড়া সুপারিশ মেনে নিতে বাধ্য হল। রাকেশ শর্মা সুন্দরপুরে ফিরে এলেন, তবে এবার আর হাত পা বাঁধা অবস্থায় নয়। তার চোখে ছিল প্রতিবাদের আগুন আর হাতে আইনের তরোয়ারি। রাকেশ ফিরে এসেই ডাক্তার অর্ণব রায়কে খুঁজে বের করলেন। অর্ণব তখনও মানসিকভাবে বিধ্বস্ত। রাকেশ ডাক্তারবাবুকে বললেন, ডাক্তারবাবু, আপনি যদি সাক্ষ্য না দেন তাহলে এই শয়তানগুলো আবার ছাড়া পেয়ে যাবে। আমি আছি, ডিএম ম্যাম আছেন, আর্মি আছে, আপনি ভয় পাবেন না। এবার শেষ দেখে ছাড়ব। রাকেশের কথায় ভরসা পেয়ে অর্ণব রাজি হলেন। আর্মির প্রোটেকশনে ডাক্তার অর্ণব ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দিলেন। বিলাসের মোবাইল ট্র্যাক করে এবং আর্মির কড়া জেরের মুখে বিলাস সব স্বীকার করল। রাকেশ মন্ত্রীর সাথে বিলাসের সমস্ত কথোপকথনের রেকর্ড, টাকার লেনদেন এবং দাঙ্গার পরিকল্পনার ব্লুপ্রিন্ট উদ্ধার করলেন। প্রমাণ হল যে দাঙ্গা এবং হাসপাতালে হামলার মূল নির্দেশদাতা ছিলেন মন্ত্রী কালীপ্রসাদ দত্ত। কালীপ্রসাদ দত্ত তার বিশাল বাংলোতে বসে দামি স্কচ খাচ্ছিলেন। তিনি ভাবছিলেন তার উকিল সব ম্যানেজ করে নেবে আর হাইকোর্ট থেকে স্টে অর্ডার আনবে। তিনি তখনও ক্ষমতার স্বপ্নে বিভোর। কিন্তু হঠাৎ তার গেট ভেঙে ঢুকল একটি আর্মির সাজোয়া গাড়ি, আর তার পেছনে রাকেশ শর্মার পুলিশ ফোর্স। রাকেশ শর্মা হাতে হ্যান্ডকাফ নিয়ে মন্ত্রীর ড্রয়িং রুমে প্রবেশ করলেন। কালীপ্রসাদ চিৎকার করে উঠলেন, তোমার এত বড় সাহস! আমি মিনিস্টার, আমার প্রোটোকল জানো? রাকেশ হাসলেন, এক অদ্ভুত তৃপ্তির হাসি। তিনি বললেন, সরি স্যার, 5 মিনিট আগে রাজ্যপাল আপনার মন্ত্রিত্ব খারিজ করেছেন, আর আপনার নামে নন বেলেবল অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। চার্জশিটে দেশদ্রোহিতা, দাঙ্গা লাগানো, খুন এবং সরকারি কর্মচারীর কাজে বাধা দেওয়ার অভিযোগ আছে। আর হ্যাঁ, এবার জামিন পাবেন না। মন্ত্রীকে গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে জিপে তোলার দৃশ্য টিভিতে লাইভ দেখানো হলো। সুন্দরপুরের মানুষ রাস্তায় নেমে উল্লাস শুরু করল। যে পুলিশ অফিসারকে একদিন অপদস্থ হয়ে চলে যেতে হয়েছিল, আজ তিনি নায়কের মতো ফিরলেন। 6 মাস পরের কথা। সুন্দরপুরের চিত্র এখন পুরোপুরি ভিন্ন। বিচারের চাকা ঘুরেছে পূর্ণ গতিতে। বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হয়েছে। আদালতের রায়ে মাস্তান বিলাস এবং তার সঙ্গীদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়েছে। জেলের ভেতরেই সে এখন সাধারণ কয়েদির মতো পাথর ভাঙার কাজ করে। তার সেই দাপট এখন অতীত। অন্যান্য কয়েদিরাও তাকে ঘৃণা করে। মন্ত্রী কালীপ্রসাদের সমস্ত অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। দুর্নীতির দায়ে তার 20 বছরের জেল হয়েছে। সে এখন জেলের হাসপাতালে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন, কিন্তু দেখার কেউ নেই। তার দলবলও তাকে ত্যাগ করেছে। যে ক্ষমতার বড়াই তিনি করতেন, আজ তা ধুলোই মিশে গেছে। অন্যদিকে সততা আর সাহসিকতার পুরস্কারও মিলেছে হাতে নাতে। ডাক্তার অর্ণব রায়কে তার সাহসিকতার জন্য রাষ্ট্রপতির কাছ থেকে জীবন রক্ষা পদক মিলেছে। সরকার তাকে পুরস্কৃত করে জেলার চিফ মেডিকেল অফিসার (CMO) হিসেবে প্রমোশন দিয়েছে।
তিনি এখন সুন্দরপুর হাসপাতালটিকে একটি মডেল হাসপাতালে পরিণত করেছেন, যেখানে গরিব মানুষ বিনামূল্যে শ্রীরা চিকিৎসা পায়। এসপি রাকেশ শর্মার ওপর থেকে সমস্ত মিথ্যা অভিযোগ তুলে নেওয়া হয়েছে। তার সাহসিকতা, বুদ্ধিমত্তা এবং অদম্য জেদের জন্য তাকে ডিআরজি, ডিরেক্টর ইন্সপেক্টর জেনারেল পদে প্রমোশন দিয়ে রেঞ্জ হেডকোয়ার্টারে পোস্টিং দেওয়া হয়েছে। পুলিশ মহলে তিনি এখন এক আইকন, নতুন অফিসাররা তাকে আইডল মানে। মেজর বিক্রমের মিশন শেষ। সুন্দরপুরে শান্তি ফিরিয়ে দিয়ে এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে সহায়তা করে তিনি আবার তার ইউনিটের সাথে কাশ্মীরের বর্ডারে পোস্টিং পেয়েছেন। যাওয়ার আগে তিনি ডিএম অনন্যাকে স্যালুট জানিয়ে বলেছিলেন, ম্যাম, ইউনিফর্মের রং আলাদা হতে পারে, কিন্তু লক্ষ্য একটাই, দেশ রক্ষা। আর ডিএম অনন্যা সেন তার অসামান্য প্রশাসনিক দক্ষতা এবং সংকট মোকাবিলার ক্ষমতার জন্য তাকে প্রধানমন্ত্রীর দপ্তরে পিএমওতে বিশেষ সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। এটি ছিল তার কেরিয়ারের এক বিশাল প্রমোশন। গল্পের শেষে সুন্দরপুরের এক পড়ন্ত বিকেলে ডিআইজি রাকেশ, যিনি পরিদর্শনে এসেছেন, এবং সিএমও ডাক্তার অর্ণব নদীর ধারে বসে চা খাচ্ছিলেন। নদীর জল শান্ত, শহরের কোলাহল এখন আর ভয়ের নয়, বরং জীবনের। অর্ণব চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, স্যার, ভাবা যায় 6 মাস আগে মনে হচ্ছিল সব শেষ, আমি তো চাকরি ছেড়ে নেওয়ার কথা ভাবছিলাম। আমার বিশ্বাসই উঠে গিয়েছিল সিস্টেম থেকে। রাকেশ হাসলেন, নদীর দিকে তাকিয়ে বললেন, ডাক্তারবাবু, সিস্টেম পচে যেতে পারে, কিন্তু কিছু মানুষ যদি তাদের মেরুদণ্ড সোজা রাখে, যেমন আপনি, অনন্যা ম্যাম বা মেজর বিক্রম, তাহলে সমাধান আসবেই। অন্ধকার যতই গভীর হোক, ভোরের সূর্যকে আটকে রাখা যায় না। আমার ডিমোশন, আপনার মার খাওয়া, এগুলো পরীক্ষার অংশ ছিল, কিন্তু সত্যের জয়টা পার্মানেন্ট। দূরে কোথাও আর্মির কনভয় চলে যাওয়ার শব্দ শোনা গেল। সুন্দরপুর এখন শান্ত, নিরাপদ। ক্ষমতার অপব্যবহার যেখানে শেষ হয়, সেখান থেকেই প্রকৃত সেবার শুরু হয়। এই শিক্ষাটাই রক্তগড়ের উপাখ্যান হয়ে রইল ইতিহাসের পাতায়। ভিআইপির দম্ভ চূর্ণ হল, মাস্তানের ভয় কাটল, আর জয় হল আইন এবং মানবতার।